দর্শক আসসালামু আলাইকুম। গারল লালন পালনের নতুন কিছু তথ্য পাবেন আজকের এই ভিডিও থেকে। শীতের মৌসুম চলছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গারলের কি পরিচর্যা করছেন লালন ভাই, গারলের খামার থেকে বিস্তারিত জানুন এই ভিডিও থেকে। নতুন যারা ভেড়া বা গারলের খামার শুরু করবেন তাদের কি কি পরামর্শ দরকার, লালনের গারল পালন পদ্ধতি জানুন, কোন ধরনের গারল দ্রুত বড় হয়, শীতের সময় কি কম দামে গারল পাওয়া যায়, এরকম অনেক প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওর মাধ্যমে। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে লালন ভাইয়ের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন। নতুন পুরাতন যারা রয়েছেন তারা গারলের পরামর্শও নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই এখন যেহেতু শীতের মৌসুম চলতেছে, এই সময় আসলে গারল কিভাবে পরিচর্যা করতেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করতেছেন একটু জানাবেন। এখন ঠান্ডার সময় একটু বেলা করে গাড়লগুলা মাঠে বাইর করে দিছি, একটু যখন রোদ হয়, যেমন এই যে ছাড়ার টাইম হয়ে গেছে, এখন 9টা বাজে, কেবল রোদটা উঠেছে, এই আপনি চলে আসলেন, এখনই মাঠে ছেড়ে দেবো। আর মাঠে চরণভূমিতে চড়ার পরে আবার একটু সকাল সকালে ফের খামারের ভেতরে ঢুকে দেবো। যেহেতু ঠান্ডার সময় তো অনেক ক্ষেত্রে হয়তো ঠান্ডা জ্বর আসতে পারে, যেহেতু ঠান্ডার মৌসুম, আমার নিজেরও ঠান্ডা লেগে গেছে, প্রথম মৌসুম আবহাওয়া চেঞ্জ হয়েছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, বুঝছেন, এই আর কি। যেহেতু শীত চলতেছে, এই সময় আসলে খাদ্যের কোনো ঘাটতি হচ্ছে কিনা? খাদ্যের ঘাটতি বলতে শীতের সময় চাষবাসের উপরে বিভিন্ন ফসল টসল আছে তো, ওই জন্য জমিনগুলো আমরা একটু মানে পড়ে থাকার মতো এরকম কোনো জমি নাই। তারপরে আমাদের এখানে নদী নালা আছে, এইগুলার কেনায় মনে করেন চড়াই, তাও এগুলাতেও আবার এই যে বিভিন্ন চাষবাস আছে, একটু সংকট আছে খাবারের। আচ্ছা ভাই, আমি জানি না এটা দেশাচার না আসলে মানুষের বানানো কথা, শীত আসলেই অনেকে গারল কমায় দেয়, শীত আসলেই নতুন খামারিরা গারল কিনে খামার করতে চায় না, আসলে এই বিষয়ে আপনি কি করবেন? সব থেকে গাড়ল সুন্দর এবং ভালো থাকে শীতের সময়তে, কেননা গরমের সময় আপনার বিভিন্ন আবহাওয়া আসে, সময় ঝড় ঝাপটা হয়েছে, বৃষ্টি হয়েছে, এই বছরে মনে করুন অনেক বৃষ্টির চাপাচাপ, যেহেতু আমরা আমাদের বাপ দাদারাও এত বৃষ্টি দেখিনি, যত বৃষ্টি হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ গাড়ল সুস্থই আছে, সেইভাবে আমরা করেছি, যে মৌসুম আসে সেখন আমরা সেইভাবে প্রোডাকশন দিই, এগুলা করি। তা যিনারাই নেবে তারাও এইভাবেই পালতে হবে, কিন্তু পরামর্শের উপরে। নতুন যারা খামার করবে সব সময় ভালো মন্দ পরামর্শগুলো নিতে হবে, নিলে তারা ক্ষতির মুখে পড়বে না। শীতে আসলে আমরা কি আসলে গারল কমাই দিব না যেই গারল আছে সেটাই থাকবে? শীতে গাড়ল কেন কমাবেন? গাড়লের প্রধান নিয়ে হচ্ছে খাদ্য। আপনি যদি খাদ্য দিতে পারেন, কিবা শীত কিবা গরম কিবা বর্ষা, এটা কোনো মানবিস নেই। বর্ষার সময় আসলে মনে করেন যদি খাবার আপনার পর্যাপ্ত পরিমাণ থাকে, আপনি খাবার দেবেন, আমি বাইরে নাই বের করলাম না, আবার বৃষ্টি ছেড়ে গেলে তখন দিলাম। তা শীতের সময় শুধু দেখব যে সন্ধ্যার আগে খামারের ভেতর ঢুকে দেবো। অনেকে শীতের সময় গারল ক্রয় করতে চায় না, অনেকে খামার করতে চায় না, অনেকে কমিয়ে দেয়। যারা শীতের ভয় করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? শীতের ভয় করার কোনো দরকার নেই, সব থেকে গাড়ল ভালোই থাকে শীতে। শীতের সময় কি কম দামে গারল পাওয়া যায়? কম দামে বলতে শোনেন না, কমই বা কীভাবে পাওয়া যায়? শীতের সময় তো মাংসের দামটা আরও বেশি হয়, সেই ক্ষেত্রে এখন বিষয় হয়েছে কম বলতে এটা যে কেউ গাড়ল নিচ্ছে, আমরা কিছু ডিসকাউন্ট দিই তার গাড়ল নেওয়ার যে কয় পিস নিচ্ছে, আমরা যদি 15,000 টাকা বেচে, একজনও বলছে ভাই 20 পিস গাড়ল নেবো, সেখানে সে 500 টাকা করে যদি কম দেয়, তার কিয়ারিং খরচটা সেফ হয়ে গেল, এই আর কি। আচ্ছা, কোন গারল আসলে দ্রুত বর্ধনশীল, ক্রস, হাই ক্রস নাকি অরিজিনালটা? দেখেন, আমরা সবসময় নিজেরাও বেশিরভাগ হাই খরচগুলো পালি এবং অপরকেও আমরা পরামর্শ দিই হাই খরচগুলাই নেন, কারণ হাই খরচগুলা ভালো, 3 শ্রেণীর গাড়লই ভালো, কিন্তু তিন কোয়ালিটির, কিন্তু হাই খরচটা সবাই পালে, আমরা নিজেরাও বেশি পালি এবং কেউ নিতে চাইলে তাদেরও বলি যে হাই খরচগুলাই নিতে। অনেক খামারি আছে, ছাগলের খামারি, অনেক দামি দামি ছাগল আছে, তার মধ্যে তোতাপুরি একটা। এই তোতাপুরি ছাগলে যখন বাচ্চা হয়, অনেকে না বোঝার কারণে আপনার খাসি করে দেয়, তো খাসি করে দেওয়ার পরে ওই দামটা পায় না। সেক্ষেত্রে কি আমাদের খামারে যে গারলের বাচ্চাগুলো আছে, আমরা কি খাসি করে দিব নাকি পাঠা থাকাই ভালো? এখন এইখানে বিষয় হচ্ছে
যেটা অরিজিনাল বাচ্চা হবে সেটা আপনি পাঠার জন্যই রাখবেন, যেহেতু পাঠাটা সবসময় অরিজিনাল। আর যদি ক্রস হাই ক্রস বাচ্চা হয়, সেটা আপনি যদি মনে করেন যে আমার ফার্মে এইটাকে রাখবো, রাখার পরে ওটাকে 20 কিলো 30 কিলো বডি ওয়েট করবো, এই মাংস তৈরি করব, সেক্ষেত্রে আপনি যদি চান খাসি করতে পারেন, কাটাম দিয়ে দেবেন। সেক্ষেত্রে কি পাঠা আর খাসির দাম সমতুল্য হবে? অনেক কম বেশি হবে? অনেক কম বেশি বলতে আপনি খাসি যখন করবেন সেটা মাংসর যে দাম সেটাই পাবেন। আবার ওটা পাঠাও যদি তৈরি করেন, মানে অরিজিনাল যদি না হয়, পাঠাও যদি তৈরি করেন সেটাও সেই মাংসরই যে দাম সেম দাম হবে খাসি আর এই পাঠার, মানে যদি মাংস অনুযায়ী তার দামটা হবে। যদি দেখা যায় যে 20 কিলো মাংস হয়েছে সে জায়গায় 20,000 টাকা এটা। এবার যখন অরিজিনাল দেখবেন যে এ গ্রেডের যে বাচ্চাটা হয়েছে ওইটা আপনি পাঠা করবেন, তখন এর থেকে দ্বিগুণ দাম ওটার। এটা যদি 20,000 হয় ওটা আপনি 40,000 বেচতে পারবেন। তাহলে আপনি বলতেছেন যে অরিজিনাল যদি বাচ্চা হয় সেক্ষেত্রে পাঠা রাখা ভালো, জি। আর ক্রস হইলে খাসি হোক আর পাঠা হোক সমদাম থাকবে। জি। আমরা তো বরাবরই বলি যে কোন বয়সী গারল দিয়ে খামার করবেন। অনেকেই বলে প্রেগনেন্ট ভালো, অনেক খামারই বলে যে বাচ্চা নিয়ে যে বাচ্চা লালন পালন করে এই গারল থেকে আসলে বাচ্চা উৎপাদন করে খামার করা ভালো। আপনার কি মনে হয়, আপনি কোন ধরনের গারল আসলে সাজেস্ট করেন আপনার ক্রেতাদেরকে? এখন সাজেস্ট করি ঠিক আছে, ক্রেতাদেরও তো একটা নিজস্ব ইচ্ছা আছে না? না, তাদের- তারপর ভালো মন্দ এক তো আপনারা মিনিট, পরামর্শ সে দেওয়ার চেষ্টা করেন। যদি তিনি আমাকে বলে যে ভাই কোনটা নিলে ভালো হবে, তখন তিনাকে বলবো যে ভাই এটা নেন। কিন্তু এখানে শুধু আমার ইচ্ছা না, যেহেতু গাড়ল ছোট বড় সবটাই ভালো। এখন তিনার যদি মনের কোনো খেস থাকে যে আমি এইগুলা নিয়ে করবো, তাহলে তিনার ইচ্ছাটাও তিনি পূরণ করতে পারে। এখানে বাচ্চা নিলে প্রেগনেন্টের অর্ধেক দাম। এখন সে যদি চায় যে আমি 50 পিস বাচ্চা নেবো, আমার এত টাকাই হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু- 50 পিস যখন আমি প্রেগনেন্ট আলা গাড়ল নেবো এটা ডবল পড়ে যাচ্ছে। কিন্তু প্রেগনেন্ট আলা গারল আপনি কিনলেন, কিনে বাচ্চা পাচ্ছেন, আর বাচ্চা যদি কিনে আমি খামার করি সেক্ষেত্রে তো আমার সময়টা ব্যয় হচ্ছে। আর সময় তো ব্যয় হবে, সময় ব্যয় যেমন হচ্ছে এখানে আপনার পয়সার দিকেও হাফ চলে আসছে। এবার যদি প্রেগনেন্টওয়ালাকেও নিয়ে পালতে পারে, যদি মনে করে যে প্রেগনেন্টওয়ালা নিয়ে পালবো, তার জন্যে সব দিক দিয়েই ভালো। একটা খামার করতে চাচ্ছি, 2-4 জন লোকও রাখতে চাচ্ছি, এই খামারটাতে আসলে কত টাকা ইনভেস্ট করলে আমার আসলে খামারটা বড় হবে? এখন যদি কোনো খামারে 2-4টি লোক রাখতে চায় কেউ, সেখানে তকরিমান 200, 150, 250 এরকম গাড়ল থাকতে হবে। যেহেতু 4টে লেবার যে রাখবে তার 200-র নিচে গাড়ল থাকার কোনো প্রশ্নই আসে না। আর যদি কেউ 50টা গাড়ল দেয়, তার একটা লেবারে কভার করতে পারে, 2টা লেবারে কভার করতে পারে। যেহেতু যদি চরণভূমি কারোর ভালো থাকে, ক্ষেত খামার কম থাকে, তাহলে একটা লেবারে 50টি গাড়ল পালতে পারে, যেহেতু গাড়ল বেশি ছুটাছুটি করে না। আর যাদের এলাকায় ক্ষেত খামার বেশি আছে, গ্যাপে গুপে যারা পালে, ওই ক্ষেত্রে রাখাল একটা বেশি রাখাটাই ভালো। 2জনা রাখলি ওটা ঠিক হয়। আচ্ছা, আর আমরা কথা বাড়াবো না, একটু শীতের বিষয়ে জেনে ভিডিওটা শেষ করে দেব। শীতে আসলে কি কি সমস্যা হচ্ছে আর কিভাবে সমাধান করতেছেন? শীতে আপনি সকালবেলায় যখন গাড়লগুলা খামার থেকে বাইর করবেন, তখন ফাঁকায় যেই গাড়লগুলা সবগুলা দেখবেন। দেখার পরে কোনো গাড়লের ঠান্ডা জ্বর সর্দি এগুলো আছে কিনা এগুলো একটু চেক করতে হবে। চেক করে যদি দেখেন যে ঠান্ডা ঠুন্ডা আছে, নাকে পানি আসছে কিংবা একটা কাশি দিচ্ছি, ওই ক্ষেত্রে ওই যে টিপসগুলো আছে, যে চিকিৎসাগুলো আছে, ওগুলো দিয়ে দেবেন আপনি। তাহলে এগুলোর আর কোনো সমস্যা হবে না। যেহেতু আবহাওয়া চেঞ্জ হলে অনেক সময় ঠান্ডা জ্বর এটা মানুষের ক্ষেত্রে হয়, পশু পাখির ক্ষেত্রে আসতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে যে খামার করবে তাকে একটু রাত্রেবেলা খামারে ঢুকে দেখতে হবে যে কোন গারলটা কোকাচ্ছে, কোন গারলটা আসলে ভিন্ন ধরনের আচরণ করতেছে, এটা দেখেই তো রোগ নির্ণয় করতে হয়, জি, আর তাই না? আরেকটা জিনিস হচ্ছে খামারটা চতুর্দিকে ঘেরা থাকবে শীতের সময়, যাতে বাইরের হাওয়াটা না যায়। সকালবেলা হবে, এই যে দেখেন আমার খামারে সকাল হয়ে গেছে, পলিথিনগুলো সব উঁচা করে দিয়ে দিয়েছি। আবার বাইরের হাওয়া বাতাস যাস, ওইখানে কোনো গ্যাস বন্ধ যদি থেকে থাকে ওটা আউট হয়ে যাবে। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করবো না, অনেকক্ষণ থেকে আসলে অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে জানার চেষ্টা করলাম। শুরুতে হয়তো বা আমরা ঠিকানাগুলো বলি, অনেকেই ঠিকানা বলার পরেও বলে লোকেশন কোথায়, আপনি আরেকবার নাম সহ ঠিকানাটা বলবেন। আরেকটা জিনিস হচ্ছে, যদি আমাদের কাছ থেকে কোনো ভাই মাল মানে আসে না, অনেক ক্ষেত্রে আসে না, মাল পাঠাইতে হয়, সেই ক্ষেত্রে বলি যদি কেউ মাল নিতে চায় আসবে না, সেই ক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে দেখাবো, দর দামে যদি হয়ে যায়, আমাদের একটাই হয়েছে পেমেন্ট আগে দিতে হবে, তারপরে মাল পাঠাই আমরা। আর যদি কোনো ভাই এসি নিয়ে গেল, সেক্ষেত্রে তো কোনো কথাই না, তার নিজে
এসে দেখি শুনি নিতে পারবে। কিন্তু যদি মাল পাঠাইতে হয় সেক্ষেত্রে পেমেন্ট আগে, মানে অনেক সময় ভাই গাড়ির হাতে টাকা দিয়ে দেবো এই দেবো, এই অপশনে আমরা মাল দিই না। দেখা যাচ্ছে বারবার এই কথাগুলাই বলে, এই জন্য ভিডিওতে প্রতিটা ভিডিওতে বলে দিই যে আপনি payment যতই আগে বলেন না কেন, আপনি যতই বলেন না কেন, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেই, তারপরে 14 বার শুরুতে বলি নাম্বার ঠিকানা স্ক্রিনে আছে, লোকেশন আপনি একবার বলেন, আমি একবার বলি, আবার শেষে একবার বলে দেই, তারপরেও মানুষ একই প্রশ্ন করবে। এইটা ভাই বলার না, আসলে অবকাশ নাই, এটা বলবেই মানুষ। হ্যাঁ, ওই জন্যই তো এটাও ভিডিওতে বলে দিচ্ছি। আচ্ছা, আপনি নাম সহ একটু ঠিকানাটা আমার বলবেন। নাম মোহাম্মদ লালন, মেহেরপুর জেলা, মজিবনগর উপজেলা, মহাজনপুর গ্রাম। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ এই গারল সম্পর্কে একটু জানানোর চেষ্টা করছিলাম, শীতে আসলে কিভাবে লালন পালন করবেন। অনেকগুলো বিষয় আমরা তুলে আনছি, যেমন শীতে কেন গারল কমাই দিবেন, গারল কিনে কেন প্রতারিত হচ্ছে, আসলে রোগবালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করবেন, সার্বিক বিষয় আসলে জানানোর চেষ্টা করি। আর বিভিন্ন সময় এই খামারের প্রতিবেদন করে থাকি, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদার থাকে, বিভিন্ন সময় প্রতিবেদন করলে ওই কথাগুলো উঠে আসে, খামারিদের উপকার হয় যারা প্রতিবেদনগুলো দেখেন। তো এখান থেকে গারল ক্রয় করতে চাইলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করব, সেক্ষেত্রে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর অভিজ্ঞ খামারিদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।